ইংরেজিতে অক্সিলারি অর্থাৎ সাহায্যকারী ভার্ব দু রকমের হয়, এক প্রাইমারি অক্সিলারি, অপরটা মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। এদের ব্যবহার আমরা আগেই শিখেছি। এখন মোডাল অক্সিলারি। ইংরেজিতে মোডাল অক্সিলারি প্রধানত 9টা: শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট আর মাস্ট। এই 9টা মোডাল এরা মেন ভার্বের কাজ করে না, এরা বক্তার ভাব বা ভঙ্গিকে প্রকাশ করে, অর্থাৎ মেন ভার্বকে বিশেষিত করে। এখন আমরা এই মোডাল অক্সিলারিগুলোর বিশেষত্ব কী জানব, আর জানব এরা কে, কখন, কোথায় ব্যবহার হয়। দেখো, মোডাল অক্সিলারি প্রথমত মোডালের পরে টু ছাড়া ইনফিনিটিভ বসে। এবারে তোমাদের মনে হতে পারে ইনফিনিটিভ ব্যাপারটা কীরকম। দেখো, ইনফিনিটিভ অর্থাৎ আগে আমরা একটু ইনফিনিটিভ সম্পর্কে জেনে নিই। ইনফিনিটিভ মানে বাংলায় আমরা যখন কোনো ক্রিয়ার শেষে তে উচ্চারণ করি সেক্ষেত্রে সেটাকে ইংরেজিতে ইনফিনিটিভ বলে। যেমন ধরো খেতে, তাহলে খাওয়া ইংরেজি ইট, যখন আমরা খেতে বলবো তখন তার আগে একটা টু বসাবো, টু ইট। পড়তে, তাহলে টু রিড। খেলতে, টু প্লে। এইভাবে, অর্থাৎ ফর্মটা হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এতেই বোঝাবে ভার্বের শেষে তে এই বিভক্তি যোগ। ওকে, তাহলে খেতে, পড়তে, খেলতে এরকম হলো। এবারে যখন কোনো সেন্টেন্সে মোডাল থাকবে তখন সেই মোডালের পরের ভার্বটায় কখনো ইনফিনিটিভ করতে টু বসাতে হবে না, অর্থাৎ বিয়ার ইনফিনিটিভ হবে। যেমন আমি উদাহরণ বাক্য লিখেছি, এটা দেখলেই তোমরা বুঝে যাবে। দেখো, ধরো আই ক্যান প্লে তবলা। এখানে অর্থটা কি হচ্ছে না, আমি তবলা বাজাতে পারি, তাই তো? তাহলে এই যে প্লে, প্লে মানে বাজানো, কিন্তু টু প্লে, টু প্লে যখন আমরা বলবো তখন তার অর্থ হবে বাজাতে। কিন্তু দেখো, যখনই এখানে মোডাল ক্যান আছে এবং তার পরের ভার্ব প্লে, তাই সেখানে কিন্তু টু বসেনি। টু না বসেই এর অর্থ হয়ে গেছে আই ক্যান প্লে, আমি বাজাতে পারি। আই ক্যান প্লে তবলা বা আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। বোঝা গেল? তাহলে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু যখন মোডাল থাকে তখন মোডালের পরে ইনফিনিটিভ টু ছাড়া বসে। ওকে, তাহলে আই ক্যান প্লে তবলা, আমি তবলা বাজাতে পারি। একইভাবে সি মাইট ইট পিজা, সে পিজা খেতে পারে, অর্থাৎ সম্ভাবনা আছে। তাহলে ইট, এই যে টু ইট মানে খেতে, কিন্তু যেহেতু মাইট এই মোডালটা আছে তাই মাইটের পরে টু ইট নয়, অনলি ইট হবে। ক্লিয়ার? এবারে দেখো 2 নম্বর, মোডালের পরে কখনো এস, ইএস, আইএনজি, ইএন, ডি, ইডি এসব যোগ হয় না। একদম যে ফর্মটা ওর থাকে, অর্থাৎ যেটাকে আমরা V1 বা প্রেজেন্ট ফর্ম বলি, একদম সেই ফর্মই বসে। কখনো এস, ইএস, আইএস যে কর্তা আমি তুমি ছাড়া তৃতীয় কেউ যদি হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, এটা আমরা প্রেজেন্ট সিম্পলে পড়েছি। সেরকম কিচ্ছু এক্ষেত্রে হয় না, ঠিক আছে? এমনকি আইএনজিও হয় না ভার্বের শেষে, ইএনও হয় না, ডিও হয় না, ইডিও হয় না, কোনো মোডালের পরে এগুলো যোগ হয় না। এছাড়াও মোডালে পাস্ট বা ফিউচার টেন্সও আলাদা করে কোনো রূপ হয় না, ওই ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মই থাকে। যেমন হি মাস্ট লিভ, দেখো হি আছে, তাহলে মাস্টের পরে একটা এস যোগ বা ইএস এসব কিছু যোগ হয়েছে কি? হয়নি, হবে না এক্ষেত্রে। এবং এই যে বললাম মাস্ট এখানে তো মোডাল, এবং এই মাস্ট
টের সঙ্গে কখনো এস, ইএস, আইএস সব যোগ হওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবং পাস্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক এর কোনো চেঞ্জও হবে না, ওকে। আচ্ছা, এবার আমরা 3 নম্বরে যাব। আচ্ছা, আমি বলে গেছি যে মোডালগুলো, 9টা মোডালের কথা আমি মুখে পরপর বলে গেছি, তবে তোমাদের আমি এখানে একবার লিখে দিই, হয়তো তোমাদের মনে নাও থাকতে পারে, সামনাসামনি একবার দেখে নাও। দেখো, মনে রাখো এম দিয়ে 3টে, মাস্ট, মে, মাইট। এরপরে আমরা এদের ব্যবহার নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমরা প্রত্যেককে আলাদা আলাদা করে দেখে নেব। তবে আমি প্রত্যেকটার নাম মুখে বলে গেছি, হয়তো তোমাদের অসুবিধা হতে পারে, আমি তাই পাশে লিখেই দিচ্ছি আবার। দেখো, মাস্ট, মে, মাইট। আচ্ছা, এস দিয়ে শ্যাল, শুড, ডব্লু দিয়ে উইল, উড, সি দিয়ে ক্যান, কুড, ওকে। আর মে দিয়ে তো আমরা লিখেছি, সরি। তাহলে দেখো 2, 4, 6 আর 3, 9, এই 9টা মোডাল প্রধানত আছে, ঠিক আছে। এই 9টা মোডাল বা মোডাল অক্সিলারির কথাই আমরা বলছি। এই যে মাস্ট, হি মাস্ট লিভ, আই ক্যান, এই ক্যান, এ দেখো এখানে মাইট, ঠিক আছে, এই মাইট, ওকে। তাহলে বোঝা গেল এই 9টা মোডালের গল্পই কিন্তু আমরা এখানে করছি, ওকে। 3 নম্বরে আসি। মোডালের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম হয়, অর্থাৎ সবসময় জানবে এইগুলোই প্রেজেন্ট ফর্ম, এগুলোই বসে, ওকে। আচ্ছা, এবারে দেখো, যেমন ইট মে রেন টু নাইট, দেখো মে মোডাল, তারপরে রেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে। এবারে এটাও হতে পারতো যে আমরা এরকমও বলতে পারতাম যে ইট মে বি রেনিং টু নাইট, ঠিক আছে, বলতে পারতাম। কিন্তু দেখো এক্ষেত্রেও দেখো মে বি রেনিং, দেখো মের পর বি মানে ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে, বোঝা গেল, ওকে। চতুর্থ, মোডাল মেন ভার্বের অর্থকে বিস্তৃত করে, কিন্তু নিজে মেন ভার্ব হয় না। আমি প্রথমেই বলছিলাম যে মোডাল কখনো নিজে মেন ভার্ব হয় না, কিন্তু মেন ভার্বের অর্থকে বিস্তৃত করে। কিভাবে করে দেখো, হি ক্যান প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পারে, ঠিক আছে। আমরা বললাম 2টো অক্সিলারি হয়, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির সঙ্গে মোডাল অক্সিলারির তফাৎ দেখো, প্রাইমারি অক্সিলারি এই কাজটা করে না, কিন্তু অর্থকে বিস্তৃত করে না। মোডালের অর্থই হচ্ছে ভাব বা ভঙ্গি, অর্থাৎ বক্তার মনোভাবকে প্রকাশ করে, ঠিক আছে। দেখো কিভাবে মনোভাবকে বা অর্থকে বিস্তৃত করছে, দেখো এখানে কিন্তু আমি একটা পরের পাশেই সেন্টেন্স লিখেছি, ডাজ নট প্লে, যেখানে ডু ভার্ব আছে, যেটা প্রাইমারি অক্সিলারি, এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু কাজ করছে, প্লে হচ্ছে মেন ভার্ব। এবার দেখো এখানে আমরা কি বলছি, হি ডাজ নট প্লে ক্রিকেট। ধরো সেন্টেন্সটা যদি এর মতো, হি প্লেজ, সে খেলে, আর আমরা বলছি কি, হি ডাজ নট প্লে, মানে কি সে খেলে না। তাহলে সে খেলে, সে খেলে না, অর্থকে কি মডিফাই করছে? কিছুই করছে না, তাই তো। অর্থকে কোনো বিস্তৃত করছে না নিশ্চয়ই, অর্থের ওপর কোনো কবজা করছে না নিশ্চয়ই, ঠিক আছে। এই ডু ভার্বটা তাহলে প্রাইমারি অক্সিলারি। এবার আমরা মোডাল অক্সিলারিতে যাই, দেখো কি করছে, হি ক্যান প্লে, সে খেলতে পারে, বোঝা গেল। তাহলে সে খেলে নয়, খেলতে পারে। তাহলে দেখো পুরো এটাকে চেঞ্জ করে দিল, তোমার ভার্বের অর্থটাকেই প্রায় চেঞ্জ করে দিল, ঠিক আছে, তার সক্ষমতাকে প্রকাশ করে দিল এখানে, ঠিক আছে। তাহলে এই যে প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারির মধ্যে তফাৎটা বোঝা যাচ্ছে। এবং মোডাল কি করছে তাহলে আমরা দেখলাম না, মেন ভার্বের অর্থকে বিস্তৃত করছে, ওকে। আর নিজে কিন্তু কখনো মেন ভার্ব হয় না, ওকে গেল। এবারে দেখো, কিন্তু আমরা এই যে প্রাইমারি অক্সিলারিকে মেন ভার্ব হতে দেখেছি, ডু ভার্বকে, ঠিক আছে। আমরা বলতে পারি যে হি ডাজ দ্য সাম, সে অঙ্কটা করে, দেখেছি নিশ্চয়ই। কিন্তু মোডাল কখনো
মেন ভার্ব হয় না। ওকে, এবার হচ্ছে 5 নাম্বার প্রশ্নবোধক বাক্যে মোডাল। প্রশ্নবোধক বাক্যে মোডাল কীভাবে ইউজ হয় না, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা তো জানি যে অক্সিলারি আগে ভার্ব পার্ট, ভার্বের প্রথম অংশ বা ভার্বটা আগে বসিয়ে তারপর সাবজেক্ট ইনভার্সন হয় প্রশ্নবোধকে। ঠিক এক্ষেত্রেও তাই, যখন মোডাল থাকবে মোডাল আগে তারপর সাবজেক্ট তারপর ভার্ব, ঠিক আছে, কারণ মোডাল তো সাহায্যকারী ভার্ব, তাহলে ভার্বের প্রথম অংশ, তাহলে প্রথম অংশটাকে আগে বসিয়ে দেবো, দিয়ে তারপর সাবজেক্ট তারপর ভার্ব তারপর বাকি যা আছে শেষে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য হলে মোডাল কিভাবে বসে। আর নাবাচক বাক্য হলে তাহলে ওই মোডালের পর মানে প্রথম ভার্বের পরই নট বসে, এক্ষেত্রেও তাই, মোডালটাই ভার্বের প্রথম অংশ, তাহলে সাবজেক্ট তারপর মোডাল তারপর নট তারপর ভার্ব, যা ওয়ার্ড আছে শেষে ফুল স্টপ। ঠিক আছে, আমরা এখানে উদাহরণ দেখে নিই। উইল ইউ গো দেয়ার, দেখো এখানে উইল মোডাল তারপর এটা সাবজেক্ট ভার্ব। ওকে, আর এই সেন্টেন্সটাকে যদি নট করতাম, ইউ উইল নট গো দেয়ার। ওকে, এখানে দেখো সাবজেক্ট মোডাল দেন নট তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, এই গেল মোডালের বিশেষত্ব। এরপর আমরা এই যে 9টা মোডাল আছে, এই 9টা মোডালের আলাদা আলাদা করে সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখব এরা কোথায় কে কীভাবে ব্যবহার হয়। ওকে, ফিউচার টেন্সে আমরা শ্যাল উইলের ব্যবহার দেখেছি। এছাড়াও মোডাল হিসাবে শ্যাল, দেখো আই শ্যাল মিট ইউ অ্যাট দ্য স্টেশন, এখানে একটা ইচ্ছা প্রকাশ বা সম্ভাবনা অর্থে শ্যালের ব্যবহার হচ্ছে। আবার শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, এখানে অনুমতি চাওয়া হচ্ছে। শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলতে পারি, তাহলে এখানে অনুমতি চাওয়া অর্থে শ্যালের ব্যবহার। তারপর শুড, দেখো শ্যালের পাস্ট ফর্ম হিসাবে শুড ব্যবহার করা যায়, বিশেষ করে ইনডাইরেক্ট স্পিচে। এছাড়াও শুড উচিত অর্থে কিভাবে বসে, দেখো পিপল শুড ড্রাইভ কেয়ারফুলি, তাহলে লোকেদের কেয়ারফুলি ড্রাইভ করা উচিত। ওকে, উইল, তাহলে ফিউচার টেন্সে উইলের ব্যবহার আছে। এছাড়াও এখানে আমরা দেখছি যে মোডাল হিসাবে ইট উইল বি কোল্ড টু নাইট, একটা ভবিষ্যৎবাণী বলতে পারো, প্রকাশ করতে আমরা উইলের ব্যবহার করতে পারি। উইল ইউ পাস দ্য সল্ট প্লিজ, এখানে একটা অনুরোধ অর্থে আমরা উইলের ব্যবহার পাচ্ছি, তাই তো। আবার উড, উইলের পাস্ট ফর্ম হিসাবে উডের ব্যবহার হয়। এছাড়াও আই উড লাইক টু টক টু ইউ ফর আ মোমেন্ট প্লিজ, এখানেও অনুরোধ, অর্থাৎ তার ইচ্ছা প্রকাশ বা ইচ্ছাটাকে অনুরোধে কনভার্ট করে বলা। হি উড টেক আ কাপ অফ টি ইন দ্য মর্নিং এভরিডে, এখানে উড পাস্টের কোনো অভ্যাস প্রকাশ করতে এখানে ব্যবহার করা হয়েছে। দেখো এই যে সে প্রতিদিন সকালে 1 কাপ করে চা খেত, এখানে আমরা উডের পরিবর্তে ইউজ টু বসাতে পারি। এই উডের জায়গায় আমরা ইউজ টু এটাও বসাতে পারি, তাহলেও সেন্টেন্সটা কারেক্ট হবে এবং একই অর্থ প্রকাশ করবে। ওকে, এরপর ক্যান, ক্যান মানে পারা অর্থাৎ সক্ষমতা অর্থে, ঠিক আছে। দেখো হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে সক্ষম ইংরেজি ফ্লুয়েন্টলি বলাতে সক্ষম, ঠিক আছে। তাহলে তারপর আ টিচার ক্যান পানিশ হিজ স্টুডেন্টস, এখানে দেখো তার এখানেও কতকটা সক্ষমতা বলতে পারো বা তার অধিকার যে একজন টিচার ক্যান পানিশ হিজ স্টুডেন্টস। ওকে, এরপর ক্যানের পাস্ট ফর্ম হিসাবে কুডের ব্যবহার হয়। এছাড়াও কুড, দেখো কুড ইউ লেন্ড মি 10 রুপিস, ঠিক আছে, এখানে অনুরোধ অর্থে আমরা কুডের ব্যবহার দেখছি। মে, মে এখানে দেখো ক্যান মানে পারা, মে মানেও পারা, এটা সক্ষমতা আর এটা সম্ভাবনা অর্থে, ঠিক আছে। যেমন মে আই কাম ইন, মানে এখানে অনুমতি চাওয়া অর্থে। ওকে, আবার দেখো মে গড ব্লেস ইউ, সরি মে গড ব্লেস ইউ, এটা ফুল স্টপ হবে। মে গড ব্লেস ইউ এটা প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা অর্থে এখানে মেয়ের ব্যবহার হয়েছে, মে গড ব্লেস ইউ। ওকে, উইট সো দ্যাট উই মে লিভ, এখানে আবার দেখো আমাদের খাওয়ার উদ্দেশ্যটা প্রকাশ করতে আমরা মেয়েকে ব্যবহার করেছি।
ওকে, তাহলে উদ্দেশ্য অর্থে ব্যবহার করতে পারি। আবার মেয়ের পাস্ট ফর্ম হিসাবে আমরা মাইট ব্যবহার করতে পারি। এছাড়াও মাইট কোথায় ব্যবহার হয়? আই মাইট গেট এ জব সুন। দেখো এখানে মাইট, আই মাইট গেট এ জব সুন মানে এই যে বলছিলাম এখানে সম্ভাবনা, মেয়ে অর্থাৎ সম্ভাবনা, ঠিক আছে। তাহলে আমি জব পেতে পারার একটা সম্ভাবনা আমার আছে, ঠিক আছে, পাবোই এরকম নয় কিন্তু, ওকে। বা ইউ মাইট টেল মি বিফোর, এখানে দেখো ক্রিটিসাইজ অর্থাৎ মানে সমালোচনা অর্থে আমরা মাইটকে কীভাবে ব্যবহার করেছি। ইউ মাইট টেল মি বিফোর, তুমি তো আগে আমায় বলতে পারতে, এরকম আমরা বলি না। এরপর মাস্ট, দেখো উই মাস্ট ডাই ওয়ান ডে, একদম মানে নিশ্চয়তা অর্থে, মানে অত্যন্ত নিশ্চয়তা, এই অর্থে মাস্টের ব্যবহার হয়, ঠিক আছে। যেমন উই মাস্ট ডাই ওয়ান ডে, একদম নিশ্চিত ব্যাপার যে আমরা এক সময় একদিন মরে যাব, ওকে। বা আই মাস্ট স্টপ স্মোকিং, এখানে বাধ্যতা অর্থে। এবারে দেখো বাধ্যতা এই জিনিসটা কি হয়, আই মাস্ট স্টপ স্মোকিং, আমি আরেকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরো আই মাস্ট গো হোম, মাস্ট দিয়ে আর লিখলাম আই হ্যাভ টু গো হোম ফর দ্য স্টুডেন্টস উইল কাম। এখানে উইল ফিউচার টেন্সে উইলের ব্যবহার, ওকে। তো যাই হোক, আই মাস্ট গো হোম আর আই হ্যাভ টু গো হোম, দেখো অর্থ আমরা মাস্টের পরিবর্তে হোম হ্যাভ টু বসাতে পারি, কিন্তু দুটোর মধ্যে একটা মিনিমাম ডিফারেন্স আছে। কি ডিফারেন্স না, যখন নিজের ওপর আমরা বাধ্যতাটা আরোপ করব, মানে নিজেই নিজেকে প্রেসার দেব, তখন আমরা মাস্ট বসাবো। আর যদি প্রেসারটা বাধ্যতাটা বাইরে থেকে আসে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু বসাবো। এবার সেন্টেন্সটা দেখো, আই মাস্ট গো হোম, তাহলে এই যে অর্থটা আই হ্যাভ টু গো হোম ফর দ্য স্টুডেন্টস উইল কাম, দেখো এখানে আমাকে বাড়ি যেতে হবে, এই যে ব্যাপারটা, সেক্ষেত্রে দেখো এখানে আমি আমার উপরই প্রেসার করছি, আমি নিজেকে বাধ্য করছি, ঠিক আছে, বাধ্যতাটা আমার নিজের ওপর আমি আরোপ করছি। আর এখানে দেখো আই হ্যাভ টু গো হোম ফর দ্য স্টুডেন্টস উইল কাম, ছেলেপুলেরা এসে যাবে, তাই আমাকে বাড়ি যেতেই হবে, অর্থাৎ স্টুডেন্টসরা এসে যাওয়ার কারণে, আসবে বলে আমাকে বাধ্য হতে হবে, অর্থাৎ বাধ্যতাটা বাইরে থেকে আরোপ হচ্ছে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। তাহলে মাস্ট আর হ্যাভ টু প্রায় একই অর্থে ব্যবহার হয়, কিন্তু নিজের ওপর নিজে যদি বাধ্যতা আরোপ করি তখন আমরা মাস্ট বসাবো, আর যদি বাইরে থেকে আরোপ হয় তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভ টু বসাবো, ওকে।